মুন্সিবাড়ি থেকে প্রাচ্যের অক্সফোর্ডে গিয়েছিলেন আক্তার হোসেন। সেখানে মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি নানা অনিয়ম ও অভিযোগ নিয়ে রাজপথে নেমে পড়েন। আর সময়ের পরিক্রমায় গণ আন্দোলনে নেতৃত্ব দিয়ে আজ তিনি সংসদ সদস্য। তার এই উত্থান নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক যাত্রা এখনো পরীক্ষামূলক স্তরে। নতুন দল, নতুন নেতৃত্ব, নতুন কাঠামো, সব মিলিয়ে দলটি এখনো নিজের আদর্শিক ও সাংগঠনিক ভারসাম্য খুঁজছে। এ অনিশ্চিত বাস্তবতায় আক্তার হোসেন হয়ে উঠেছেন এক ধরনের রাজনৈতিক কন্ট্রাস্ট, যিনি একই সঙ্গে দলের ভেতরে ব্যতিক্রম, আবার জাতীয় রাজনীতিতে সম্ভাবনার প্রতীক। বাংলাদেশের রাজনীতিতে আন্দোলন নির্ভর নেতৃত্ব ও ক্ষমতা কেন্দ্রিক নেতৃত্ব, এই দুই ধারার ফারাক সুস্পষ্ট। অধিকাংশ রাজনৈতিক নেতার উত্থান ঘটে দলীয় আনুকূল্য, পারিবারিক ঐতিহ্য কিংবা রাষ্ট্র ক্ষমতার ছায়ায়। সেখানে আক্তার হোসেনের উত্থান মূলত আন্দোলনের গর্ভ থেকে জন্ম নেওয়া রাজনৈতিক বাস্তবতা। প্রশ্ন ফাঁস বিরোধী অনশন, কোটা সংস্কার আন্দোলন, ডাকসু নির্বাচন, ছাত্র রাজনীতির সংঘাত, এই দীর্ঘ প্রক্রিয়া আক্তারকে তৈরি করেছে স্ট্রিট টেস্টেড লিডার হিসেবে। ফলে তার রাজনীতি তাত্ত্বিক নয়, বরং প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়ে পরিশীলিত। এই ব্যাকগ্রাউন্ডে আক্তারকে এনসিপির ভেতরে আলাদা করেছে। এনসিপির একাধিক নেতা সময়ে সময়ে এমন বক্তব্য ও কর্মসূচিতে জড়িয়েছেন যা দলীয় রাজনীতির সীমা ছাড়িয়ে রাষ্ট্রীয় ও সাংবিধানিক বিতর্কের জন্ম দিয়েছে। কিন্তু আক্তার হোসেন ধারাবাহিকভাবে থেকেছেন লো প্রোফাইল, হাই ইম্প্যাক্ট কৌশলে। এখানে আক্তার কেবল ভাগ্যবান নন, বরং তিনি সচেতনভাবেই বিতর্ক এড়িয়ে রাজনৈতিক মূলধনে বিনিয়োগ করেছেন। দর্শক, আক্তারের রাজনৈতিক প্রজ্ঞার শুরুর দিকটাতে নজর দেওয়া যাক। রংপুরের মুন্সিবাড়িতে জন্ম নেওয়া আক্তার হোসেন 2015-16 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় 14তম হয়েছিলেন। সে বছর ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে তার প্রতিবাদে অনশন শুরু করেন আইন বিভাগের এই শিক্ষার্থী। পরবর্তীতে 2018 সালে কোটা আন্দোলনে অংশ নেন এবং 2019 সালের ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের নূর রাশেদ প্যানেল থেকে সমাজসেবা পদে নির্বাচন করে জয় পান তিনি। 2022 সালে তিনি আইন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে 2023 সালের অক্টোবরে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠন করেন আক্তার। সংগঠনের আহ্বায়ক ছিলেন তিনি। পরবর্তীতে সংগঠনটি বিলুপ্ত করা হয়েছে। গণতান্ত্রিক ছাত্র শক্তি আত্মপ্রকাশের দিনেও ছাত্রলীগের হাতে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছিলেন এই ছাত্রনেতা। 24-এর কোটা বিরোধী আন্দোলন চলাকালে 17 জুলাই ঢাবির টিএসসি এলাকায় কফিন মিছিল কর্মসূচির আগে আক্তারকে আটক করে পুলিশ। 5 আগস্ট হাসিনা পতনের পর রাতে তাকে মুক্তি দেওয়া হয়। এরপর 2024 সালের 13 সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে সেখানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান আক্তার। এরপর ত্রয়োদশ নির্বাচনে রংপুর 4 আসন থেকে এনসিপির প্রার্থী হয়েছিলেন আক্তার হোসেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হেভিওয়েট এমদাদুল হক ভরসা। ব্যালট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ধানের শীষের প্রার্থীকে 9,000 ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হন তিনি। রংপুর 4 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী এমদাদুল হক ভরসাকে হারানো নিছক নির্বাচন জেতা নয়, এটি ছিল এনসিপির জন্য একটি স্ট্র্যাটেজিক ব্রেক থ্রু। কারণ এই আসন দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক ঘাঁটি। এখানে এনসিপির সাংগঠনিক অবকাঠামো ছিল তুলনামূলক দুর্বল। এ বাস্তবতায় আক্তারের জয় প্রমাণ করে তিনি কেবল আন্দোলনের নেতা নন, তিনি ভোটের রাজনীতির হিসাবও বোঝেন। এই জয় এনসিপিকে দিয়েছে রাজনৈতিক আত্মবিশ্বাস, আর আক্তারকে দিয়েছে জাতীয় পর্যায়ের লিডারশিপ ক্রেডেনশিয়াল। আক্তার হোসেন এখনো স্পষ্টভাবে সংস্কারবাদী ও আদর্শিক রাজনীতির ব্লকে অবস্থান করছেন। তিনি রাষ্ট্র সংস্কার, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে আপোষহীন। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এই অবস্থান দ্বিমুখী। একদিকে এটি তাকে দিয়েছে তরুণ সমাজ ও নাগরিক শ্রেণীর আস্থা, অন্যদিকে এটি তাকে মুখোমুখি দাঁড় করিয়েছে ক্ষমতার রাজনীতির জটিল সমীকরণে। কারণ ক্ষমতার রাজনীতি শেষ পর্যন্ত চলে কম্প্রোমাইজ, অ্যালায়েন্স ও নেগোসিয়েশনের ভিত্তিতে। এই জায়গায় আক্তার যদি দীর্ঘদিন কঠোর আদর্শিক অবস্থান ধরে রাখেন, তবে তিনি হয়ে উঠতে পারেন নৈতিক রাজনীতির প্রতীক, কিন্তু একই সঙ্গে তৈরি হতে পারে দলীয় ক্ষমতার রাজনীতিতে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি। এনসিপির অভ্যন্তরে আক্তার ক্রমেই হয়ে উঠছেন ব্যালেন্সিং ফ্যাক্টর। যখন দলের কোনো নেতা বিতর্কে জড়ান, তখন আক্তারের সংযত ও ভারসাম্যপূর্ণ বক্তব্য দলের জন্য তৈরি করে ড্যামেজ কন্ট্রোল স্পেস। এ বাস্তবতায় তিনি শুধু এমপি নন, তিনি ধীরে ধীরে হয়ে উঠেছেন দলের ইমেজ ম্যানেজার ও নৈতিক
কম্পাস। বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস বলে ক্ষমতার সংস্পর্শে সবচেয়ে বড় চরিত্র পরীক্ষা। সংসদ সদস্য হওয়ার পর আক্তারকে প্রতিদিন মোকাবেলা করতে হবে প্রশাসনিক চাপ, উন্নয়ন বরাদ্দের লবিং, স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর দর কষাকষি, দলীয় কোটা ও সুপারিশ সংস্কৃতি। এই চাপ সামলে নৈতিকতা ও স্বচ্ছতার অবস্থান ধরে রাখাই হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এখানেই অধিকাংশ রাজনীতিকের আদর্শিক পতন ঘটে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আক্তার হোসেন এনসিপির ভেতরে সবচেয়ে কম বিতর্কিত, তরুণ সমাজে সবচেয়ে গ্রহণযোগ্য, সংস্কারবাদী রাজনীতির সবচেয়ে দৃশ্যমান মুখ। এই তিনের সমন্বয়ে তিনি ধীরে ধীরে রূপ নিচ্ছেন ভবিষ্যৎ জাতীয় নেতৃত্বের সম্ভাব্য ফ্যাক্টর হিসেবে। তবে এই সম্ভাবনা বাস্তব রূপ পাবে কিনা তা নির্ভর করবে একটা বিষয়ের উপর, তিনি কি ক্ষমতার রাজনীতির চাপ সামলেও নিজের রাজনৈতিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে পারেন কিনা। আক্তার হোসেন এখনো উত্থানের পথে। এই পথ মসৃণ নয়, বরং কণ্টকময়। কিন্তু যদি তিনি এই পথ পাড়ি দিতে পারেন নৈতিকতা, সংযম ও বাস্তবতার সমন্বয়ে, তবে বাংলাদেশের রাজনীতিতে আক্তার হোসেন হয়ে উঠতে পারেন একটি ফ্যাক্টর, একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রকল্প, কেবল ক্ষণস্থায়ী বিস্ময় নয়।